আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয় নিয়ে আলোচনা করি। আজকেও সেই আলোচনায় থাকতে চাই এবং আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে যারা উপস্থিত রয়েছেন তাদের সাথে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি জনাব সৌরভ হাসান, সম্পাদক চর্চা.com, আপনাকে আলোচনায় স্বাগত। শুভেচ্ছা। রয়েছেন জনাব ফজলে হুদা বাবুল এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, আপনাকেও আলোচনায় স্বাগত জানাচ্ছি। সৌরভ ভাই, একটু আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। ঘটনাটি আরও বেশ খানিক আরও 24 ঘন্টা আগেরই বলা যায়, বা 36 ঘন্টা আগের খবরটি নিশ্চয়ই আপনিও জেনেছেন। আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনুর মিয়ার 16.5 বছর আগের বরখাস্তের আদেশ বাতিল করে তাকে সরকারি চাকরির সব সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। আলোচিতরা আবার ফিরে আসছেন এবং সব অন্যান্য সেক্টরেও রদবদল হচ্ছে। এটা রদবদল না, একজনকে আবার বরখাস্তের আদেশ পুনর্বহাল করা হলো। সেটি কি কোহিনুর মিয়াকে কি রাজনৈতিক বিবেচনায় বরখাস্ত করা হয়েছিল, নাকি তার আলোচিত ঘটনার কারণে? না, রাজনৈতিক বিবেচনায় বরখাস্ত হয়েছিলেন, না রাজনৈতিক বিবেচনায় পদায়িত হচ্ছেন, দুটি অথবা দুটোই। বিষয় হচ্ছে কি, আমাদের রাজনীতি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এমনকি বিচার বিভাগও যেভাবে চলার কথা সেভাবে চলে না। যদি তার প্রতি অন্যায় হয়ে থাকে 2012 সালে, না, এবং উনি কিন্তু ট্রাইব্যুনালের মাধ্যমে কিন্তু ফিরে এসেছেন নিজেকে প্রমাণ করে। আর তো সেটা তো বলবো যে আইনি লড়াইয়ে উনি জিতেছেন। এখন এটা দেখার বিষয় যে তখন রাজনৈতিক বিবেচনায় করা হয়েছিল কিনা। আবার এখন এত বছর পর, যেমন বিশেষ করে পুলিশ বাহিনীতে যারা নিয়মিত তাদের করতে, বা সেনাবাহিনীতে এই অবসরে যাওয়া বা যে কোনো কারণে চাকরি থেকে বাদ পড়া, ওদের 10-12 বছর পর, 12-13 বছর পর আবার কোনো পদে বসানো, নিশ্চয়ই তিনি এই বিরতির সময় পুরো সময়টাই কিন্তু তার চাকরি বহাল আছে, সুযোগ সুবিধা পাবে। এই হিসাবেই তিনি একটা বেশ বড় পদেই যাবেন, শীর্ষ পদে না হলেও তার কাছাকাছি। কোহিনুর সাহেবের যখন এই খবরটা দেখলাম, আমাদের কিন্তু একটা ছবি ভেসে ওঠে। সেটা চট্টগ্রাম স্টেডিয়ামে আমাদের একজন বয়োজ্যেষ্ঠ সাংবাদিক, আলোকচিত্রী হাজি, কি নাম তার, বেশ পরিচিত, জনকণ্ঠে ছিলেন, তার আগে বাংলাদেশ টাইমসে ছিলেন। তিনি যে সেখানে নাজেহাল হয়েছিলেন, তার ওই ঘটনায় কোহিনুর সাহেব জড়িত ছিলেন। ছবিও গণমাধ্যমে এসছে, মারধরের সে ছবি। জানেন না, সেটা পরবর্তীকালে দুঃখ প্রকাশ করেছেন। একটাই বিষয় যে রাজনৈতিক বিবেচনায় কাউকে সরানো উচিত না, কারো পদায়ন উচিত না। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন তার নিজস্ব কাঠামোর মধ্যেই বিকশিত হবে, বিন্যস্ত হবে, এবং পদোন্নতি এগুলো হবে। বা বরখাস্ত হলেও সেটি তাদের, যদি কেউ খুব গুরুতর অপরাধ করে থাকে, নিশ্চয়ই পুলিশ আইনেই আছে যে তাকে চাকরিচ্যুত করা হবে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর যদি না হয়ে থাকে, তিনি অমুক দলের সমর্থক বলে যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, সেটা খুবই অন্যায়। এবং অনেক অন্যায় নির্দিষ্টভাবে এই ঘটনায় কি ঘটেছে জানি না, কিন্তু এরকম ঘটনা আমরা গত 30 বছরে তো অহরহ দেখছি। বরং যে আমলটিকে আগে স্বৈরাচার বলা হতো, এরশাদ আমলে, তার কিন্তু ওই সরকারের নিয়ন্ত্রণ কম ছিল। সেটা পুলিশ বলেন, জনপ্রশাসন বলেন, খুব একটা তারা হয়তো 2-4 জনের ক্ষেত্রে করেছে। কিন্তু পরবর্তী সরকারের পূর্বাভাস সরকারের সময় যেভাবে ব্যাপকভাবে হয়েছে, সেই দলীয়করণ যেটা, সেটি কিন্তু 90-এর আগে হয়নি। এটি আবার নতুন করে বিএনপি দায়িত্ব নিয়েছে, নতুন সরকার গঠন করেছে এবং সংসদও বসতে যাচ্ছে। তা আমরা আশা করি যে অতীত থেকে আমরা যাতে সবাই শিক্ষা নিই, এবং সরকারি দলের দায়িত্বটাই বেশি।
ইতিমধ্যে বেশ কয়েকটি ঘটনা, এই কোহিনুরের ঘটনাটা আমরা জানি না যে কী পর্যায়ে বা কিভাবে হলো। আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা যুক্তরাজ্যে বাংলাদেশের যে হাই কমিশনার ছিলেন, হ্যাঁ, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে অন্তত সম্মানজনকভাবে বিদায় হওয়া উচিত। যদি অন্যায় করেন তার আইনি প্রক্রিয়ায়, কিন্তু এক ধরনের এই সরকার কিন্তু এসে দায়িত্ব নিয়েই বলছেন যে তারা মব চলতে দেবেন না। তো যে মব চলতে না দিলে বাংলাদেশ ব্যাংকে এক ধরনের মবই হয়েছে, এবং একজন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেখানে গভর্নর অফিসে এসে জানবেন যে তার চাকরি নেই, মানে চাকরি নাইও তিনি জানেননি, তার পদে অন্য একজনকে বসানো হয়েছে, মানে হ্যাঁ, ওই তো মানে তাকে ওই বরখাস্তও ঘোষণাটাই করা তখন হয়নি। পাননি। মানে এরকম অনেক আমরা ক্ষমতা বদলের সঙ্গে সঙ্গে দেখি যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বদলে যান, আর দুদক দুদকের পদাধিকারীরা বদলে যান, এবং দুদকের চেয়ারম্যান সহ দুই চেয়ারম্যান এবং দুই কমিশনার তো পদত্যাগ করলেন। তারা যদিও বলেছেন কোনো চাপের মুখে না, তারা মনে করেছেন নতুন সরকার এসেছে, তারা তাদের পছন্দ মতো লোক বেছে নেবে। এটার মধ্যে কিন্তু এক ধরনের মনোবেদনার প্রকাশ পায় যে তারা তাহলে আবার যেটা হচ্ছে যে একটা ছিল যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার এসেছিল তার অনেকগুলো যুক্তি ছিল যে আগের সরকারের যারা দোসর, যারা সহযোগী, তাদেরকে পদে রাখা যায় না, তাহলে নির্বাচন সংস্কার বা প্রশাসন চালাতে পারবে না। কিন্তু এবারে কিন্তু এটা হওয়ার কথা না, কারণ অন্তর্বর্তী সরকার এক ধরনের বিএনপি, জাতীয় পার্টি, বিএনপি, জামাত ইসলামী এবং এনসিপি সবার সমর্থন নিয়েই সরকার পরিচালিত হচ্ছিল। এখন একটা প্রশ্ন আসবে, যারা এই সরকার এসে যাদের বাদ দিলেন তারা কি এনসিপি বা জামাতের সমর্থক ছিলেন? আর যাদের বহাল রাখা হলো তারা কি বিএনপির সমর্থক কিনা? আমরা একটু ফজলে হুদা বাবুল আপনার কাছ থেকে জানতে চাই। আমরা এর আগে আরেকজন পুলিশ কর্মকর্তা বেশ আলোচিত ছিলেন সদ্য বিদায়ী আমলে, হারুনুর রশিদ। আবার এর আগের টার্মে কোহিনুর, উনিও বেশ আলোচিত ছিলেন গণমাধ্যমে, যেটি সোহরাব ভাই বলছিলেন। আলোচিতরা বারবার ফিরে আসে কিংবা সরকার তাদেরকে যে রেখে দেয়, এর বিশেষ মাহাত্ম্য কি আসলে? ধন্যবাদ যমুনা টিভির সকল দর্শক এবং দুই শ্রদ্ধেয় সহ আলোচককে। দেখুন, প্রশ্ন যেটা করেছেন এটা খুব স্বাভাবিক একটা প্রশ্ন, কিন্তু আমরা যদি প্রশ্নের ভিতরে যাই, সেটা হচ্ছে যে একটা সরকার যখন আসে, সেই সরকারের কিছু নির্বাচনী ইশতেহার থাকে, তার নিজস্ব কিছু পরিকল্পনা থাকে, সেই অনুযায়ী তার বিভিন্ন জায়গায় লোক সেট করবে, এটাই খুব স্বাভাবিক। আপনি উন্নত দেশেও সেটা দেখবেন, ভারতেও, এমনকি প্রতিবেশী ভারতেও সেটাই দেখবেন। এখন এখানে লোক সেট করার মধ্যে আমি কোনো অপরাধ দেখি না। যেটা কথা এসেছে যে যেটা সোহরাব ভাই বললেন, সেটা হচ্ছে যে উনি লন্ডনের পররাষ্ট্র দপ্তরের কোহিনুর প্রসঙ্গে যদি একটু বলতেন। কোহিনুর প্রসঙ্গে যদি আসি, দেখুন, এর ভিকটিম কিন্তু আমার পরিবারও। আমার দুই ভাইয়ের চাকরি গেছে, তার দোষ ছিল ওই সময় পুলিশে চাকরি ছিল এবং রমনা থানায় ছিল। আমার ইমিডিয়েট বড় ভাইয়ের কি দুঃসহ জীবনযাপন করেছে। তারা তো আর ওই জিন্দাবাদ ধ্বনি দিয়ে দল করেনি, কিন্তু সরকারের অর্ডার ফলো করেছে। আপনি যদি দেখেন এই 17 বছরে যেসব পুলিশের কর্মকর্তারা যে অন্যায়, অত্যাচার, অনৈতিক কাজ করেছে এবং আওয়ামীকরণ করার চেষ্টা করেছে, তাদের কিন্তু যে প্রত্যেককেই আপনি যদি সাজা দিতে চান, একজন কনস্টেবল থেকে শুরু করে আইজি পর্যন্ত দিতে হবে, কিন্তু কারণ এর প্রত্যেকের সাথে যুক্ত। কিন্তু আলটিমেটলি এর যুক্তর সাথে মানে এর নির্দেশদাতাকে, তাদেরকে আমরা কিভাবে নিশ্চয়ই সরাসরি আওয়ামী লীগের কর্মী নন। তো সেই ক্ষেত্রে এই যে কোহিনুর সাহেবরা, আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, ওনার বিরুদ্ধে 2টা বিভাগীয় মামলা ছিল এবং মামলা দুটোতে ওনাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। সর্বোচ্চ। উনি কিন্তু বিসিএস এর 15তম ব্যাচের বোধহয় একজন, 12তম একজন মানুষ। তাকে নিয়ে যে নান্দাইলে নির্বাচনের সময় একটা মামলা হয়েছে, আরেকটা হয়েছে নারী নির্যাতন মামলা হয়েছে। আপনি জানেন পলিটিক্যাল মামলাগুলো কিভাবে হয়। কিন্তু আমাদের দেশের প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা প্রতিষ্ঠানের ধারায় চলতে না দিই, এখন এই ওনাকে নিয়ে এসেছে, ওনার বিরুদ্ধে তো কেবল একটি অভিযোগ নয়, ওই সময় গণমাধ্যমে প্রচুর খবর রয়েছে ওনাকে নিয়ে, খবর রয়েছে, এর সাথে আমি একমত, আমি দ্বিমত করছি না। কিন্তু দেখুন, ওনার বিরুদ্ধে যে মামলাগুলো এসেছে,
এখন গণমাধ্যমের সব খবরকে তো আর আপনি ছবি সহ এসছে অনেক সরকারি খবর হিসেবে নিতে পারেন না। সরকারি খবর কি, ওনার বিরুদ্ধে যে দুটো মামলা হয়েছে ট্রাইব্যুনাল এবং বিচারিক প্রক্রিয়ায় কিন্তু উনি খালাস পেয়েছেন, তো তাকে কি তার চাকরি তো ফেরত দিতে বলেছেন সেখানে, এবং তাকে স্বপদে বহাল করতে বলেছেন, সরকার সেটাই করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, কোহিনুর মিয়া বিএনপির সময়ের এসপি ছিলেন, কিন্তু উনি বিএনপির সময় এসপি ছিলেন বললেই কি ওনার অপরাধ? তো উনি বিএনপির সময় এসে যদি খালাস পান তাহলে তো তাকে রিক্রুট করতে হবে। এটা হচ্ছে, আমি আপনাকে আইনের কথা বললাম। আর যে কথাটা আপনি শুনতে চাচ্ছেন পলিটিক্যাল কথা, যেটা বিপ্লব সাহেবের কথা, যেটা আপনার হারুন সাহেবের কথা বলছেন, এই কথাগুলো দেখুন, পুলিশ প্রশাসনটা সরাসরি সরকারের আদেশ এবং ইচ্ছার উপর পরিচালিত হয়, কারেক্ট? কিন্তু তারা যে জিনিসগুলো করেছে, তাদেরকে যেভাবে পদায়ন করা হয়েছে, তারা ওই সময়ের একজন সংসদের, আপনি জানেন যে জয়নাল আবেদন ফারিক সাহেবের সাথে উনি কি করেছেন, কিন্তু তাদের কিন্তু মানে আমরা দৃশ্যমান শাস্তি ওই সময়ের সরকারের দ্বারা দেখিনি। কাজে আপনি যদি দুই সরকারকে একভাবে দেখেন, এটা কিন্তু ঠিক হবে না। শুধু কোহিনুর সাহেব না, ওই সময় রমনার যিনি ওসি ছিলেন, না দেখার মতো দৃষ্টান্ত কি এখন পর্যন্ত? মাহবুব রহমান, হ্যাঁ, মানে এই ঘটনাটা কি আসলে না আপনি এক করে দেখতে না করছেন, কিন্তু দৃষ্টান্ত দুইটা কাছাকাছি হয়ে যাচ্ছে না? না হচ্ছে না, কারণ একটা বিচারিক প্রক্রিয়ায় এসেছে, আরেকটা হচ্ছে সরকারের ইচ্ছাই এসেছে, রাজনৈতিক ইচ্ছাই এসেছে। মানে পরবর্তীতে আবার যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, আবার হারুন রশিদ বন্যা তারা ফিরে আসতে পারেন, যদি বিচারিক যদি তারা নির্দোষ হয়, তারা তো আসতেই পারেন। জি, সেটা নিয়ে নিশ্চয়ই আপনারা আরো আলোচনা আবার পরে হবে। ফরিদুল হক, একটু আপনার কাছ থেকে জানতে চাই আরেকটি বিষয়। ছাত্রলীগ সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে থানায় মারধরের যে ঘটনা, মারধর করে থানার সামনে বেঁধে রাখা হয়েছে, সে ছবিটি নিশ্চয়ই ভাইরাল হয়েছে, আপনিও দেখেছেন। সেই ঘটনায় অভিযোগ এসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজনের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষার্থী যাদের বিরুদ্ধে মারধর অভিযোগ এনেছেন, তাদের মধ্যে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসিব আল ইসলাম, সর্দার নাদিম মোহাম্মদ শুভ, মোহাম্মদ মহিউদ্দিন আবরার ও জাতীয় ছাত্র শক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার নেতা সাইফুল্লাহ। বিষয়টি কেমন যে সুযোগ পেলে সবাই আসলে আলোচিত সমালোচিত হতে চায়? জি, ধন্যবাদ আপনাকে, সম্মানিত সহ আলোচকবৃন্দ এবং দর্শকদেরকে শুভেচ্ছা। আমি পুরো ব্যাপারটা জানি না, মানে এটা ওইরকম কিনা। এটা তো সত্য যে বিএনপি সরকার গঠনের পরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ, তাদের কার্যক্রম এবং তৎপরতা সার্বিকভাবেই বৃদ্ধি পেয়েছে। এবং আওয়ামী লীগ, কিন্তু যেই শিক্ষার্থীকে মারধর করা হয়েছে তার অপরাধ, তিনি 7ই মার্চের ভাষণের একটি বিষয় নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন এবং সেজন্য তাকে ছাত্রলীগ সন্দেহে তিনি সেহরি খাওয়ার পরে ফেরত আসার পথে তাকে মারধর করে শাহবাগ থানার সামনে বেঁধে রাখা হয়েছে। এটি ছিল তার বিরুদ্ধে অভিযোগ। না, আমি মানে তার সাথে ছাত্রলীগের সংশ্লিষ্টতা কোন পর্যায়ের এটা আমার জানা নেই, এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আরো ভালো বলতে পারবে। কিন্তু বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে ছাত্রলীগ আবার ধরেন পুনর্গঠিত হওয়ার একটা চেষ্টা, তৎপরতা, যেটাকে আমি অপতৎপরতা বলবো, এবং এটা বর্তমানে আইনের দৃষ্টিতে এটা অন্যায় কিংবা অপরাধ, সেই তৎপরতা আছে। সেটি কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেজন্য দায়িত্বটি নিয়েছে? যাতে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা অন্য কোনো সংগঠনের নাম বলবো না, আমি তো মনে করি এটা ছাত্র দলের দায়িত্ব নেওয়া উচিত। কারণ আপনি ছাত্র দলের না, মারধরের ব্যাপারটা না, এটা কোন মাত্রায় গেছে এটা আমাদের পরে দেখতে হবে, কিন্তু ছাত্র দলেরও এই দায়িত্ব আছে। কারণ সবচেয়ে বেশি ছাত্র সংগঠন হিসেবে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা ছাত্র দলের একেবারে রানিং প্রেসিডেন্ট, সেক্রেটারি পর্যন্ত পুলিশি প্রহরায় ওয়ার্ড পর্যায়ে ছাত্রলীগের ক্যাডাররা তাদেরকে হামলা করছে, রক্তাক্ত করছে। এই ধরনের অসংখ্য ছবি আছে এই ধরনের। এবং এই মুহূর্তে ছাত্রলীগ একটা নিষিদ্ধ সংগঠন, তারা কোনো ধরনের গোপন কায়দায় কোনো তৎপরতা যদি করে, সেটা একটা সন্ত্রাসী তৎপরতা। সেইখানে শিক্ষার্থীরা, শিক্ষা প্রতিষ্ঠানের যে শান্তি শৃঙ্খলা, সেটা ঠিক রাখার জন্য আপনাকে এই শিক্ষার্থীদের এই উদ্যোগ নিতে হবে। এটা যদি মাত্রাটা বাড়াবাড়ি হয়ে যায়, সেক্ষেত্রে তো অবশ্যই এই প্রশ্নটা থাকে যাবে যে তারা আসলে বাড়াবাড়ি মাত্রা করছে কিনা। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি এখন যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে, আপনি দিনের যে কোনো সময়, রাতের যে কোনো সময়, আপনি যদি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢোকেন, অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা আমি বলবো, কারণ অন্য জায়গাতে তেমন একটা যাওয়া হয় না, আমার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমি মাঝে মাঝে যাই, যে কোনো সময় দেখলে আপনি দেখবেন, গেলেই বুঝবে যে এইটা আসলে এখন একটা ক্যাম্পাস।
এখানে কেউ কারোর ভয়ে জড়সড় হয়ে নেই, সবাই তার তার অ্যাক্টিভিটি করতেছে, যার পড়াশোনা করা দরকার সে করছে, যাদের খেলাধুলা করা দরকার করছে। বিশ্ববিদ্যালয়ে আমি সেদিন আমাদের ছাত্রশক্তি বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি, সে একটা ওই সেহেরি প্রোগ্রাম করে, ওইখানে আমি সেহেরি খেতে গিয়েছি। কিন্তু আজকে যে 3 জনকে বহিষ্কার করা হলো, 2 জন সেহরি খাওয়ার পরে 2 জনকে হেনস্থার অভিযোগে 3 জনকে বহিষ্কার করা হলো, তাদের অপরাধ কি ছিল? আপনি বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এখন একটি ক্যাম্পাস বহিরাগত। না, যদি মাত্রাগত ওইখানে কোনো ব্যাপার থাকে, এটা তো ওই নির্দিষ্ট ছাত্র সংগঠনের ব্যাপার, আমি পুরো বিষয়টা আমি জানি না। কিন্তু আমি ওই জায়গাটা বলছি যে আপনাকে ওই জায়গাটা মাথায় নিতে হবে, নিতে হবে। মাত্রাগতর ব্যাপারটা তো অবশ্যই আছে, কিন্তু এই নিরাপত্তা বিশ্ববিদ্যালয়ের এই যে সার্বিক নিরাপত্তা, এইখানে শিক্ষার্থীদের তো দায়িত্ব আছে। কারণ আবার যদি আপনি সন্ত্রাসী সংগঠনকে এখানে স্পেস দেন, এরা গোপনে যদি এখানে ঢোকে ও সন্ত্রাসী কার্যক্রম করবে, কি করবে? সেখানে প্রথমত অস্ত্র ঢুকাবে, অস্ত্র ঢুকে তাদের লোকদেরকে বিভিন্ন হলে হলে প্রজেক্ট করবে। তারপরে দেখবেন রাতের বেলা ধরেন অস্ত্রবাজি শুরু করছে, খুন শুরু করবে, গুপ্ত হত্যা করবে। যারা জুলাই আন্দোলনে ছাত্রলীগের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, ছাত্রলীগকে যারা হল ত্যাগ করেছিল, আপনাকে এটা মনে রাখতে হবে যে 15ই জুলাই ছাত্রলীগকে যদি হল থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে বের করা না যেত, জুলাই গণ অভ্যুত্থান ঘটতো না। আমরা এর আগে যতগুলো আন্দোলন দেখেছি, প্রত্যেকটা আন্দোলনে নিঃশৃংস কায়দায় হেলমেট বাহিনী সহ একেবারে প্রকাশ্য অস্ত্র নিয়ে একটি থামাতে গিয়ে যে দায়িত্বের কথা বলছেন, সেই দায়িত্বের নাম কেমন? যে ছোট ছোট শিক্ষার্থীদের কান ধরে উঠবোস করানো, কিংবা কেউ একজন 7ই মার্চের ভাষণ বাজাচ্ছে বলে তাকে মারধর করে শাহবাগ থানায় ভাষণ বাজানোর এই ঘটনাটার মধ্যে একটু ভুল ফ্রেমিং আছে। এটা 7ই মার্চের ভাষণ বাজানো না, এইখানে একজন ছাত্রলীগের সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছিল, তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য আবার আরেকটা পক্ষ 7ই মার্চের ভাষণকে ব্যবহার করেছে। এটা 7ই মার্চের ভাষণ বাজানোতে কোনো প্রবলেম নাই, কিন্তু আবার এইটাও আপনাকে দেখতে হবে 7ই মার্চের ভাষণ বাজানোর নামে, 7ই মার্চের ভাষণ নিয়ে আমার কোনো প্রবলেম নাই। এটা আমাদের পুরো মুক্তিযুদ্ধের যে লড়াই, এই লড়াইয়ের অন্যতম একটা মাইল ফলক, এটা নিয়ে কোনো সমস্যা না। কিন্তু 7ই মার্চ ভাষণ বাজানোর নামে আপনি শেখ মুজিবকে কাল্ট হিসেবে যেভাবে দাঁড় করাবেন, শেখ মুজিবের বাকশাল, 30,000 নেতাকর্মীকে হত্যা করা, বিরোধী দলীয় নেতাকর্মীকে 72-75 সালে, এখানে একটা ধরেন একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা, সমস্ত ক্ষমতা নিজের কাছে নিয়ে যাওয়া, সেই শেখ মুজিবকেও তো আপনাকে দেখতে হবে, দুইটা তো প্যারালালি দেখতে হবে। 7ই মার্চের নামে যেভাবে আমরা দেখেছি গত 15 বছরে, এখানে শেখ মুজিবকে কাল্ট ফিগার তৈরি করা হয়েছিল, শেখ মুজিব অ্যাজ ইফ দেবতা, তার কোনো ভুল নেই। সেই একই জিনিস যদি আবার কেউ করে, ওটা তো আসলে ধরেন কালচারালি আওয়ামী লীগকে ফেরত আনা। সাতই মার্চের ভাষণ বাজানো অপরাধ আমি দেখছি না, ওটা নিয়ে কোনো অসুবিধা বাজানো অপরাধ না। না, কোনভাবে বাজানো? আপনি যখন ছাত্রলীগকে পুনর্বাসন করার নামে 7ই মার্চের ভাষণ বাজাবেন, সন্ত্রাসীদেরকে পুনর্বাসন করার নামে, তখন তো এটা অপরাধ। কোনভাবে বাজালে সেটি পুনর্বাসন হবে না? যে কোনো ভাবে বাজাতে পারে, কিন্তু ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীরা যারা ধরেন এই যে এখনকার এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, নুরুল হক নূরকে যে পেটাইছে, সেই ছেলে ওই দিন ওইখানে উপস্থিত ছিল, তার ভিডিও আছে, ছবি আছে, সেই ছেলে উপস্থিত ছিল এখানে। তো এই বিষয়গুলোকে ধরেন আপনার ওই মানে 7ই মার্চের যে কি বলে তরল আবেগ তৈরি করা হয়েছে 7ই মার্চের নামে, ওই তরল আবেগ দিয়ে দেখার তো সুযোগ কম এখানে। আপনাকে শেখ মুজিবকে 2 পর্বেই দেখতে হবে। শেখ মুজিবের 2টা পর্বই আছে। উনি মুক্তিযুদ্ধের আন্দোলনের অন্যতম প্রধান নেতা, এটাও যেমন সত্য, আবার উনি একক নেতা নন, এটাও সত্য। আবার উনি একাই বাংলাদেশ স্বাধীন করেন নাই, এটাও সত্য। বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা, কৃষক সবাই ঝাঁপিয়ে পড়ে রক্ত দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। আবার এই স্বাধীনতাকে উনি 72 সালে এসে সংবিধান তৈরি করে স্বাধীনতাকে উনি ছিনতাই করেছেন, ছিনতাই করে ধীরে ধীরে এটাকে একদলীয় শাসনের দিকে নিয়ে গিয়েছেন। 30,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। লড়াই ছিনতাইয়ের বিষয়গুলো নিয়ে আমরা আরো আলোচনায় ফিরবো। জনাব সোহরাব হাসান, একটু আপনার কাছে আরো একবার আসতে চাই আরেকটি প্রসঙ্গে। নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন নেপালের অবস্থা, নেপালের রাজনীতিতে যারা বিপ্লব ঘটালেন বাংলাদেশের পরে, তারা ফিরে আসলো ক্ষমতায় এক অর্থে, কিন্তু আমাদের বাংলাদেশে যারা বিপ্লব ঘটালেন এনসিপি, তারা ক্ষমতায় আসতে তো পারলেন, তারা খুবই সামান্য কয়েকটি সিট পেলেন বা আসন পেলেন। একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আরএসপি পারলে বাংলাদেশে এনসিপি কেন পারল না? না, দুটোর প্রতিটি ঘটনারই প্রেক্ষাপট আলাদা হয়। হ্যাঁ, তার কুশীলব আলাদা, তার লক্ষ্য আলাদা, তার পটভূমি আলাদা। তাই বাংলাদেশ নেপাল হুবহু একই হবে তা না, তবে সেখানেও গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সরকারকে ফেলে দেওয়া হয়েছে, এখানেও কিন্তু একটি সরকারকে ফেলে দেওয়া হয়েছে। এখন ওই সরকারে যারা ওই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, কিন্তু সেখানে তখন একটা কি বলে 3 বছর বয়সে একটি দল, যে আরএসপি, তার নেতা এবং
কাঠমান্ডুর মেয়র ছিলেন। মেয়র ছিলেন, হ্যাঁ। তো সুতরাং তার একটা সাংগঠনিক এবং প্রশাসনিক কিন্তু অভিজ্ঞতা ছিল। একটা ভিত্তি ছিল। সাংবাদিকতাও করেছেন দীর্ঘদিন। সাংবাদিকতা করেছেন, আবার আর যে ছিল না, আচ্ছা যাক, সেটার জন্য সাংবাদিক র্যাপ গান করতেন তিনি, র্যাপ। র্যাপ গান করতেন। তো এটা একটা পাবলিক কি বলে, একটা সেলিব্রিটি হিসাবেও তার ওই এটা পেয়েছেন। যেটা হয়েছে এই নির্বাচনটি, বাংলাদেশ যে নির্বাচনটি এখন এই 12ই ফেব্রুয়ারি হলো, সেটি যদি 1 বছর আগে হতো, হয়তো আমরা নেপালের সঙ্গে বাংলাদেশের আন্দোলনকারীদের একটা তুলনা করতে পারতাম, এবং তারা অন্য কোনো এখানকার এনসিপি তখন গঠিতই হয়, 6 মাসের তো গঠিতই হয়নি, যদি হতো, এবং তারা যদি আলাদা নির্বাচন করতো, এখনকার চেয়ে ভালো কি বলে ভালো ফল করতো। এবং তরুণদের এনসিপি যাত্রাটার শুরুটা দেখেন, তারা যে সারা দেশে পদযাত্রা করলো, সেই পদযাত্রা কিন্তু মানুষের মধ্যে একটা আগ্রহ, উদ্দীপনা ছিল তরুণদের মধ্যে, এমনকি পুরনো দলেরও অনেকে। নেপালে যেটা হয়েছে, নেপালে যে আরএসপির সঙ্গে কিন্তু সব দলের লোকজন এসেছে। এখানে যেমন বলা হয়, ফরিদুল আমাকে ভুল হলে সংশোধন করে দিবেন, জুলাই অভ্যুত্থানের পর ছাত্রলীগেরও অনেকে কিন্তু আন্দোলনে যোগ দিয়েছে, যে তারা ওই অভ্যুত্থানের ওই আন্দোলনে যে নেতৃত্বকে নাকচ করে, অর্থাৎ নেতৃত্বের সঙ্গে তারা একমত হতে পারেনি এই দমন পীড়ন অথবা এই হত্যাকাণ্ড। হয়তো সংখ্যায় কম, আবার কেউ তো গুপ্তভাবে ছিল, সেটা তো এখন প্রকাশিত। তবে এখানে আমি বলবো যে একটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের এখানে একটা ভূমিকা ছিল, যে তাদেরকে এই এনসিপি বা এনসিপির আগে ছাত্র নেতৃত্বকে ক্ষমতা নিয়ে আসা, ক্ষমতার স্বাদ দেওয়া, এটি আমি মনে করি এনসিপির জন্য ভালো হয়নি। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা কি করতে চাই না, সেখানেও এই অন্তর্বর্তী সরকারের দায়। নেপালে এসেই কিন্তু বলল যে কবে নির্বাচন হবে, এবং যেদিন ওখানকার সরকারের পতন হলো, এরপর কিন্তু আর কোনো সহিংসতা হয়নি, কোনো অঘটন ঘটেনি, কোনো কারো বাড়িতে জ্বালাও পোড়াও হয়নি, কাউকে ধরে নিয়ে থানায় দেওয়া হয়নি। এখানে এক ধরনের যে নিজের স্বশাসনের একটা প্রবণতা দেখা দিল, সেটার আমি বিচার করে যাচ্ছি না, কিন্তু এটি দেখা দিয়েছে, এবং সেটি যে মানুষ পছন্দ করছে তা নয়। আরেকটি বলা হয় যে অনেক পর্যবেক্ষক, আমি সম্প্রতি এই প্রথম আলোতে একটি লেখায় পড়লাম যে এই দুইটার ফল এক হলো না কেন। এক না হওয়ার একটা কারণ হচ্ছে যে এখানে নির্বাচনের আগেই ছাত্র নেতৃত্ব ক্ষমতার স্বাদ নেওয়া, এটি একটি। দ্বিতীয় হচ্ছে যে আওয়ামী যে ফ্যাসিবাদী প্রবণতা, ফ্যাসিবাদী কর্মকাণ্ড, যে শক্তি বলে অন্যকে দমন করা, শক্তি বলে অন্যকে প্রতিরোধ করা, সেই কাজটি বিজয়ী পক্ষ যারা, যেখানে ছাত্ররাই নেতৃত্ব দিয়েছেন, তাদের কেউ কেউ করেছেন, সবাই যে করেছেন তা না, এটি তাদের বদনাম হয়েছে। যে কারণে মানুষের প্রথম যে উৎসাহ ছিল এনসিপির প্রতি, সেটি পরে আর থাকেনি। এবং আরেকটি ছিল যে তাদের রাজনীতি স্বাধীন স্বতন্ত্র হবে কিনা, মাঠে তো বিএনপি এবং জামাত এর বাইরে, এবং একটা চেষ্টাও হয়েছিল যে তারা স্বতন্ত্র নির্বাচন করবে। পরে তারা নানা কৌশলে দেখলো, তবে আমি এই তারা কৌশলে জয়ী হয়েছে। নীতি আদর্শে জয়ী হয়েছে কিনা, কৌশলে জয়ী হয়েছে, কারণ জামাত বা অন্য কোনো বড় দলের সাথে নির্বাচন না করলে তারা হয়তো কোনো আসন পেত না, এবং সেটা তখন কিন্তু এই আমাদের বামপন্থীদের মতো যে শূন্য হয়ে যেত রাজনৈতিক অঙ্গনে। তো সেটা না হয়ে করেছে। এখন তাদের ভুল থেকে ভুল থেকে শিক্ষা নেবেন। আরেকটি বিষয় যে ইতিমধ্যে আমরা তো একটি রাজনৈতিক দল যখন গঠিত হওয়ার 3 বছর 2 বছর বা 5 বছর পর দেখি যে ভাঙন আসে, অথবা এটা বিভক্তি আসে, বা এর থেকে কেউ চলে যায়, যোগ বিয়োগ হয়। কিন্তু এনসিপি গঠনের পরই, প্রথমত এনসিপি গঠনের সময় যোগ বিয়োগ হলো, এক পক্ষ দল করতে চাননি, এবং আরেক পক্ষ হচ্ছে যে দলের যে সর্বশেষ হচ্ছে যে জামাতের সাথে জোট করার সঙ্গে দ্বিমত পোষণ করে একটা পক্ষ কিন্তু নিষ্ক্রিয় হয়ে গেল, অথবা আলাদা সংগঠন প্ল্যাটফর্ম করলো। তো সবটা মিলে যে তরুণ শক্তি আন্দোলনে নেতৃত্ব দিয়েছে বা পুরোভাগে ছিল, সেই তরুণ শক্তি
আর ঐক্যবদ্ধ থাকতে পারেনি, এটাই নির্বাচনে এটি একটি বড় কারণ। ফরিদুল নেতিবাচক ফলের একটা কারণ। ফরিদুল হক অথবা একটু। রাজনৈতিক অঙ্গনে তারা যে নিজেদের সেভাবে তুলে ধরতে পারেনি, নিজেদের শক্তি দেখাতে পারেনি, সেটা একটা কারণ। ফরিদুল হক, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে প্রথাগত রাজনীতির বিরুদ্ধেই এক ধরনের মানুষের অবস্থান ছিল জুলাই অভ্যুত্থান বা এর পরবর্তী সময়টাতে। সেখানে মানুষের অনেক স্বপ্ন ছিল, আশা ছিল, যেটি সৌরভ ভাই বলছিলেন, সেই আশা ধরে রাখতে পারেনি। সেটি কি অন্যতম একটি কারণ যে এনসিপি ক্ষমতার স্বাদ নিতে চেয়েছিল শুরুতেই, বা এনসিপি সংশ্লিষ্ট যারা, আমরা দেখেছি দুজন ছাত্র উপদেষ্টাও ছিলেন, সেটি অন্যতম একটি কারণ হিসাবে বলছেন অনেকেই? প্রথম কথা হচ্ছে যে রাজনীতির প্রথম এবং প্রধান জায়গাটা হচ্ছে ক্ষমতা। ক্ষমতাবান হচ্ছে যেভাবে আপনি ক্ষমতাকে কিভাবে ডিফাইন করেন তার উপরে ডিপেন্ড করে। এটা ক্ষমতা মানে হচ্ছে এরকম হতে পারে যে ক্ষমতায় গিয়ে ভোগবিলাস করা, আর ক্ষমতা এরকম যে ক্ষমতাকে দায়িত্ব হিসেবে নিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করা। দুইভাবেই ডিফাইন করা যায়। প্রবলেম হচ্ছে যে এইখানে হচ্ছে যে ধরে নিলাম ফকিন্নির পোলা যাতে উঠলে সবারই সমস্যা, মানে যেদিকে যায় সেদিকেই সমস্যা। এনসিপির ক্ষেত্রে এই ব্যাপারটা হয়েছে। কিরকম, ধরেন নেপালের প্রথমে খবর আসলো যে নেপালের ছাত্ররা রাজনীতিতে যাচ্ছে না, তাতে আমাদের এখানে খুবই উৎসাহ দেখা গেল যে নেপালে ওরা রাজনীতিতে যাচ্ছে না, পড়াশোনায় ফিরে গেছে, তোমরা কেন রাজনীতি করতেছো, ওরা ভালো তোমরা খারাপ। আবার এখন যখন নেপালে ছাত্রদের দল কিংবা ছাত্রদের সমর্থিত দল রাষ্ট্র ক্ষমতায় গেছে, তখন ওরা পারলো তোমরা কেন পারলা না। ব্যাপারটা হচ্ছে মানে ব্যাপারটা বুঝছেন না? সো এই যে ধরেন তথ্যগত মানে কি বলে যে ন্যারেটিভ নির্মাণ করার যে জায়গাটা, সবই মিডিয়ার মাধ্যমে আসতেছে, ন্যারেটিভ নির্মাণ করার যে জায়গাটা, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে আসলে কিভাবে ন্যারেটিভটা নির্মাণ করা এটি হচ্ছে। সমালোচকরা করেছেন, আমি সমালোচকরা স্বীকার করছে, করছি, কিন্তু জনগণের যে রায়, তথ্যগত অনেকগুলো বড় অসঙ্গতি আছে। নেপালের ঘটনা আমাদের ঘটনা একরকম নয়, আপনাকে এটা বুঝতে হবে। এবং নেপালে গণ অভ্যুত্থানের দল জিতছে, এখানে গণ অভ্যুত্থানের দল জিতে না, এইভাবেও ঠিক বলা যাবে না। কেন, আমি আপনাকে দুইটা জিনিস বলি। সেটা হচ্ছে নেপালের ফাইটটা, নেপাল আমাদের থেকে এক স্টেপ আগে ছিল কিংবা আছে এখনো এক স্টেপ আগে। নেপালের ফাইটটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। আমাদের কিন্তু জুলাইয়ের ফাইটটা দুর্নীতির বিরুদ্ধে প্রধানত ছিল না, আমাদের একটা অপশাসন দুঃশাসনের বিরুদ্ধে ছিল। নেপাল কিন্তু একটা লম্বা ফাইট দিয়ে রাজতন্ত্র থেকে বেরিয়ে একটা নতুন সংবিধান তৈরি করেছে। এরপরে সরকারগুলো দুর্নীতি করতেছিল, নেপালের জেএনজি বিক্ষুব্ধ হয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন করছে, এবং যাদেরকে হটাইছে ওরা কিন্তু নির্বাচনে ছিল। ওইখানে কিন্তু পার্থক্য আছে, খেয়াল করেন। বাংলাদেশের সমস্যা হচ্ছে বাংলাদেশে ওই অর্থে রাজতন্ত্র ছিল না কিংবা নেই, কিন্তু বাংলাদেশের যে স্ট্রাকচার, আমি একটু আগে যেটা বললাম, 72 সালে যেটা শেখ মুজিব ছিনতাই করে বানাইছেন, ওটা একটা একদলীয় স্ট্রাকচার, উইনার টেক্স অল। আপনি খেয়াল করে দেখেন, মানে ডিসি কোহিনুরকেও বাবুল ভাইয়ের দলের লাগবে, ওইটাও তার দলীয় পেটোয়া বাহিনী হতে হবে। মানে এখানে এই ইয়েটা এসে পড়েছে। ধরেন গভর্নরও তার ব্যবসায়ী নেতা হতে হবে, নাহলে তার ওই বিজেএমএ নেতাদেরকে ওনারা সুবিধা দিতে পারবেন না। দুদকও তার নিয়ন্ত্রণে থাকতে হবে, পুলিশ বাহিনী তার নিয়ন্ত্রণে। মানে খেয়াল করেন, নতুন একটা সরকার আসলো, এত রক্তপাত দিলাম, এত একটা ইন্টারিম সময় গেল, আমরা সবাই মিলে আলাপ আলোচনা করলাম, বিরাট ধরেন মনে করেন যে পিআর চলতেছে, তারেক রহমান খুবই দারুণ দারুণ কাজ করতেছেন, সিগন্যাল ছাড়া গাড়ি নিয়ে চলতেছেন, আজকে ফ্যামিলি কার্ড দিলেন, দারুণ দারুণ গিমিক। বাট পুরনো পথে নতুন সরকার। আপনি খেয়াল করেন গভর্নর, ওই যে ডিসি কোহিনুর, আপনার মানে ডিসি কোহিনুর কি, ডিসি কোহিনুর তো একটা কন্টিনিউশন। ডিসি কোহিনুরের পরে হারুনার বিপ্লব, নতুন আইছিল মাসুদ। এখন মাসুদ আসলে রিস্কে পড়ে যাবে যে কোহিনুর কি তার পুরনো জায়গা নিবে নাকি মাসুদ কন্টিনিউ করতে পারবে। এই যে পুলিশকে পেটোয়া বাহিনী তৈরি করা এবং এক একটা রোল মডেল তৈরি করা পুলিশের মধ্যে, এটা পুরনো চর্চা। এখন প্রধানমন্ত্রী একা একা ধর হেঁটেও যদি অফিসে যায়, তাতে কি, কাঠামো তো পুরনো। নতুন সরকার যদি পুরনো পথে হাঁটে, তাহলে কাঠামো তো পুরনো। এই কাঠামোগত পরিবর্তনের জায়গাটা, ওইটা হচ্ছে বাংলাদেশের প্রাইম জায়গা। ওইখান থেকে নেপাল কিন্তু অলরেডি উত্তরণ করে ফেলেছে। বাংলাদেশের কাঠামোগত জায়গার ভেতরে এখনও এক ধরনের রাজতন্ত্র আছে। না হলে এটা নিয়ে কেন এত ভিউ হয়, কিংবা এটা কেন আমাদের বাবুল ভাইদের নেতারা এত বেশি ধরেন এটা আনে যে প্রধানমন্ত্রী রাস্তায় চলছে। প্রধানমন্ত্রী রাস্তাতেই চলার কথা, উনি তো উড়ে উড়ে চলবেন না, ওনার তো রাস্তাতেই চলার। এটা কিন্তু কেন বেশি আনছে, কারণ প্রধানমন্ত্রী একটা রাজার মতো ব্যাপার, উনি রাস্তায় চলছে, তোমরা এটা দেখছো না, এটা একটা ডিফারেন্ট কালচার। এটা তো বিষয়টা তা না। শেখ হাসিনা যেটা করছে ওইটাকে ধরে আপনি তো উদাহরণ দিতে পারেন না, ওটা তো কোনো উদাহরণ না। শেখ হাসিনা তো একটা খুনি ফ্যাসিস্ট নিকৃষ্টতম শাসক, ওইটা নিয়ে তো কোনো আলাপ নাই। তাই এই যে ব্যাপারটা, পুরনো কাঠামোকে ঠিক রেখে পুরনো পথে নতুন সরকার চলছে,
তো সেই জায়গা থেকে আপনার ধরেন মানে নেপালের যে জায়গাটা, নেপালের সাথে আমাদেরকে আপনি তুলনা করতে গেলে এই জায়গাগুলো আমাদের মাথায় নিতে হবে। নেপাল একটা নতুন সংবিধান আনতে পেরেছে একটা লম্বা লড়াইয়ের পরে, আমরা কিন্তু ওইখানে এখনো যেতে পারিনি। এবং একটা জিনিস আমি বলি, টেকনিক্যালি যেহেতু এখনো জুলাই সনদ বাস্তবায়ন হয়নি, টেকনিক্যালি আইনগতভাবে যেই সিদ্ধান্তগুলো ধরেন দুদক, কোহিনূর কিংবা ধরেন গভর্নর প্রশ্নে সরকার নিয়েছে, টেকনিক্যালি সেগুলো সবই আবার ঠিক। কেন? কারণ আপনি তো পুরনো রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আছেন। শেখ হাসিনা যতটুকু পাওয়ার এনজয় করতেন, জনাব তারেক রহমান একই পাওয়ার এনজয় করেন। ইনফ্যাক্ট টেকনিক্যালি উনি বেশি এনজয় করেন। কেন? কারণ শেখ হাসিনার এগেনস্টে বিএনপির মতো শক্তিশালী বিরোধী দল ছিল। এই মুহূর্তে তো ধরেন বিএনপির ওইরকম বিরোধী দল নেই। আমরা তো আন্দোলনের সহযোগী শক্তি, আমরা ওইরকম বিরোধী দল হয়ে উঠতে আমাদেরকে অনেক মারতে হবে, তারপর আমরা ওইরকম বিরোধী দল হয়ে উঠবো। জি, ফজলে হুদা বাবুল, একটু আপনার কাছ থেকে জানতে চাই, পুরনো পথে নতুন সরকার, সেটি তো জানবই, সেটি আরেকটি প্রসঙ্গ টেনে আপনার কাছ থেকে উত্তরটি চাইছি। মাঠ গুছিয়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে চায় বিএনপি, 6 মাসের মধ্যে সিটি কর্পোরেশনগুলোতে নির্বাচন আয়োজনের সম্ভাবনা কম। খবরটি নিশ্চয়ই আপনি দেখেছেন, আজকের গণমাধ্যমে এসছে বেশ কিছু বিষয়। আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সময়ে, সেই সময় নির্বাচিত জনপ্রতিনিধির জন্য বিএনপির ব্যাপক দাবি ছিল, কয়েকদিন পর পর তারা নির্বাচন চাইছিলেন, কারণ নির্বাচিত সরকার দেশ চালাবে, এটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু সেটি কেবল রাষ্ট্রের সরকারই দরকার, স্থানীয় সরকার কাঠামোয় দরকার নেই, সেখানে প্রশাসক দিলেই বহাল। মানে কতক্ষণ সময়? জি, আপনি 3 মিনিট বলুন। তাই না দিলে হয় না, 2 মিনিট দেন। না, খুব সংক্ষেপে বলি, 4 মিনিট বলুন। নতুন বন্দোবস্ত মানুষ ছিঁড়ে ফেলে দিয়েছে, বিএনপিকে একসেপ্ট করেছে। নাম্বার পুরনো বন্দোবস্ত ছিঁড়ে ফেলে দিয়েছে। হ্যাঁ, না, যারা নতুন বন্দোবস্তের কথা বলে তাদেরকে। আচ্ছা আচ্ছা। নাম্বার 2, এখন কিন্তু ওইটাই প্রমাণিত হলো সৌরভ ভাইয়ের কথায়, যে তারেক রহমান বলেছিলেন 90 দিনের মধ্যে নির্বাচন চেয়েছিলেন, অনেকে আটকে উঠেছিলেন। ঠিক আছে, আরেকটা কথা আমি একটু দ্বিমত না, আমি আমার মত দিতে চাই। সৌরভ ভাই বলেছেন এনসিপি তখন হলে কৌশলগত ঠিক করেছে, কিন্তু আদর্শগত ভুল করেছে। আমি বলবো কৌশলগত ভুল করেছে, আদর্শগত ভুল করেছে। কৌশলগত যদি ঠিক থাকতো, তারা ওই 3 মাসের পরের নির্বাচনে আসতো এবং তারা এখন রাষ্ট্র ক্ষমতায় থাকতো। এখন আসেন সহ আলোচক ফরিদ সাহেবের কথাই, এটা হচ্ছে প্রধানমন্ত্রীর কথা বলেছেন উনি। প্রধানমন্ত্রী, হ্যাঁ, আগের প্রধানমন্ত্রী 3 ঘন্টা মানুষকে ট্রাফিক জ্যামে রেখে উনি নিজে চলতেন। এখন পার্থক্য তো এটাকে এত ছোটভাবে দেখবার কি আছে আমি বুঝলাম না। এটাই নতুন বন্দোবস্ত বিএনপির, কিন্তু এটা এনসিপির নতুন বন্দোবস্ত না। এনসিপির নতুন বন্দোবস্ত, লেট মি ফিনিশ, এনসিপির নতুন বন্দোবস্তটা কিন্তু জনগণ প্রত্যাখ্যান করেছে। তারপর কি ওই বারবার যে কাঠামোর কথা বলেন না, তো আপনারা কাঠামোর পরিবর্তনই চান, আপনারা বিপ্লবী সরকার শহীদ মিনারে যে করলেন না কেন? আপনারা কেন গণতন্ত্রের সেই কাঠামোতে আসলেন? আপনি অর্ধেক মানবেন না, এটা কি করে হয়? আপনারা 106 সংবিধানের মানছেন, প্রেসিডেন্টকে মানছেন, আপনারা নির্বাচনে যাচ্ছেন, তারপর যখন ফেল করলেন তখন এইসব কথা বলছেন। ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, হ্যাঁ, ফ্যামিলি কার্ড নতুন বন্দোবস্ত আমাদের বিএনপির, এবং সেটা নতুনভাবে মানুষ গ্রহণ করেছে। আমি নিজে আজকে ছিলাম প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানে, মানুষ কত উচ্ছ্বসিত, গ্রামের মানুষরা কত উচ্ছ্বসিত। এখানকার আওয়ামী লীগের সাথে আমাদের পার্থক্য কোথায়? আমরা নেতাদের থেকে তালিকা নিয়ে ফ্যামিলি কার্ড করছি না, আমরা পরিসংখ্যান দেখে, সরকারের যে পরিসংখ্যান আছে সেখান থেকে আমরা যারা পভার্টি লাইনের নিচে আছে তাদেরকে চুজ করে আমরা তাকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে এসে আমরা সেখানে ফ্যামিলি কার্ড সিলেকশন দিচ্ছি। এবং এটা মাত্র পাইলট প্রজেক্ট হয়েছে। জামাতের, মানে ওনাদের জোটের যিনি প্রধান ছিলেন, উনি একসময় বলছেন রাখ তোর ফ্যামিলি কার্ড, এটাও উনি বলেছিলেন। এখন কিন্তু এটা প্রমাণিত। আমরা বিএনপি, আমরা খুব ভালোভাবেই জানি যে আমাদেরকে বিভিন্নভাবে অ্যাটাক করা হবে, ভালো কাজ নিয়েও অ্যাটাক করা হবে। বিএনপি গা শোয়া, বিএনপি জানে মিডিয়াতে আসলে বিএনপিকে এগুলো শুনতে হবে, এবং আমরা সেটাতে সাধুবাদ জানাই। যেমন আপনার এখানে আসবার আগেও আরেকটা চ্যানেলে টকশো করে আসলাম। এই মুহূর্তে ঢাকা শহরের এবং বিভিন্ন মিডিয়ার মেন নিউজটা হচ্ছে ফ্যামিলি কার্ডে প্রধানমন্ত্রী কি বলেছেন, সেটা নিয়ে কিন্তু কোথাও কোনো টকশো হয়নি, কোথাও কোনো সাবজেক্ট দেওয়া হয়নি, বরঞ্চ দেয়া হয়েছে ওই যে বললেন কোহিনূরের বিষয়, যেটা আইনগত বিষয়। আমি বললাম উনি কিভাবে ব্যাখ্যা করবেন যে আমার আপন ইমিডিয়েট বড় ভাই, তিনি কিন্তু শুধুমাত্র ওই সময়ে রমনা থানায় থাকার কারণে তাকে বাদ দেওয়া হয়েছে। 17 বছর উনি বাচ্চা কাচ্চা পরিবার নিয়ে উনি ঘুরেছেন রাস্তায় রাস্তায়।
তো উনি কি ওনার চাকরিটা ফেরত পেতে পারেন না? এখন আপনি অন্যায় হয়ে যদি থাকলে নিশ্চয়ই পারেন। হ্যাঁ, আপনি আমাকে কিন্তু সময় দিবেন, আমি কিন্তু সময় নিব আপনার থেকে, কারণ আপনি সময় দিয়েছেন। আমি আপনার স্থানীয় নির্বাচনের কথায় আসি। জি, যখন একটা সরকার তার ম্যানিফেস্টো দেয় এবং বলে আমি সরকারে আসলে এই করব, তখন জনগণ যাকে ম্যান্ডেট দেয়, তখন যে সরকার তার পরিকল্পনা অনুযায়ী কাজ করবে, সেটা তো সরকার করতেই পারে। এই অধিকার তাকে কে দিয়েছে? তাকে জনগণ দিয়েছে। তো আপনি কি জনগণের বাইরে যে আপনি একটা সরকারকে কাজ করতে বলেন নাকি? একটা সরকার এমন সময় দায়িত্ব নিয়েছে, আপনি 6টা মাসও সময় দিবেন না সে সরকারকে? কারণ গত 17 বছরের আমাদের যে সমাজের বৈশিষ্ট্যগুলো, আমাদের যে প্রতিষ্ঠানগুলোর যে বৈশিষ্ট্যগুলো, আমাদের মানুষের যে আচরণগত যে বৈশিষ্ট্যগুলো এসেছে, এটা একটা ব্যাপক বিষয়। কিন্তু এখন পর্যন্ত আপনি জানেন এই মুহূর্তের আইন কি? এই মুহূর্তের আইন হচ্ছে মার্কা দিয়ে একজন চেয়ারম্যান নির্বাচিত হবে। আমরা দেখেছি তখন কি হয়েছে। সংসদ এখনো বসেনি। আপনারা কিন্তু এখনই বিএনপিকে ধরার জন্য এই টপিকটা কিন্তু মিডিয়ায় নিয়ে এসেছেন, টকশোতে। কেন নিয়ে এসেছেন? কারণ আমরা সরকারে, আপনি নিয়ে আসবেন স্বাভাবিক, কিন্তু এর পেছনে যৌক্তিকতা তো থাকতে হবে। সংসদ এখনো বসেনি। আপনি রোজা, আমরা নির্বাচিত হওয়ার পরে রমজান শুরু হয়েছে, এখন পর্যন্ত একটা দিনও সংসদ বসেনি। আইন কখন চেঞ্জ হবে, বিদ্যমান আইনে হবে কি হবে না, সে মার্কা থাকবে কি থাকবে না, এই জিনিসগুলো কিন্তু ডিসাইডেড হয়নি। কাজে আপনি কি করে সরকারকে এর জন্য দায়ী করতে পারেন? কিন্তু সরকারের ভেতর থেকে যখন কেউ কেউ বলেন যে 6 মাসের মধ্যে এই নির্বাচনের সম্ভাবনা কম, কিংবা এরই মধ্যে প্রশাসন নিয়োগও দেওয়া এই হয়েছে, কারণগুলো তো আমি আপনাকে বললামই। কিন্তু তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে তো আপনারা বারবার বলছিলেন যে চাইলে 3 মাসের মধ্যে নির্বাচন তারা দিতে পারতেন। কিন্তু তারা 18 মাস দিয়েছে, সেজন্য আপনারা সমালোচনা করেছেন। 18 মাসে কিন্তু পারেনি। সেটা স্থানীয় সরকার বিএনপি চাইনি বলে তারা পারেনি। না, বিএনপি কি চেয়েছে না চেয়েছে এটা বড় কথা ছিল না। বড় কথা ছিল 18 মাসে বিএনপি কে আন্ডারমাইন কিভাবে করা যায়, ওই সরকার সমস্ত স্টেপ নিয়েছে। আপনি বললে আমি আধা ঘন্টা আপনাকে বলতে পারবো। ফরিদুল হক, আপনাকে দিয়ে আলোচনায় আসতে চাই। যেটি আলোচনা আপনি শুরুর দিকে বলছিলেন, বিশেষ করে গণভোট এবং জুলাই প্রসঙ্গে, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তার লাইন ধরেই আমি একটু জানতে চাই আপনার কাছে। একটি আদেশ জারি করা হয়েছে, সেই আদেশটার নাম হলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ। এটা ম্যাসকুলিন না ফেমিনিন নাকি কমন জেন্ডার আমি জানি না। সংবিধান গৃহীত হওয়ার পর অর্ডারের জামানা শেষ, এখন কিভাবে রাষ্ট্রপতি অর্ডার জারি করলেন? আমরা এই সমস্ত আরোপিত জবরদস্তি কোনো আদেশের বলে সার্বভৌম জাতীয় সংসদের ক্ষমতা খর্ব হতে দেব না। গণভোট কি টেকে? আচ্ছা, এই বিষয়টা নিয়ে একটু প্রথম পর্বে আলাপ করলে বেশি সময় পেয়ে যাবে। এখন যদি সময় বেশি নেই, আমি জাস্ট 3-4টা পয়েন্টে রেসপন্স করি। সেটা হচ্ছে যে উনি বিজ্ঞ মানুষ, রাষ্ট্র পরিচালনার সাথে যুক্ত ছিলেন, আইন সম্পর্কে ওনার বিশদ বোঝাপড়া আছে। আমি ওনার জ্ঞান, দক্ষতা সব কিছুকে অতিমাত্রায় শ্রদ্ধা জানিয়ে ওনাকে আমি বলছি ওনার পয়েন্টের জায়গা থেকে। আমি তো ধরেন একটা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে আলাপ করি, কিন্তু ওনার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলি, ওনারা তো আদালত, সংবিধান, সাংবিধানিক ধারাবাহিকতা এগুলোকে অনেক ঊর্ধ্বে রাখেন। তো ওনার সাংবিধানিক ধারাবাহিকতা এবং ওনাদের আদালত, ওনারা যে রাষ্ট্র চান সেই রাষ্ট্রের আদালত এইখানে অন্তত 2বার বলছে সংসদ সার্বভৌম নয়। যেখানে সংবিধান থাকে, সংবিধান প্রথমত সার্বভৌম, তার উপরে জনগণ সার্বভৌম। গণভোট এই কারণে সংবিধানের উপরে, কারণ গণভোটের মাধ্যমে জনগণ তাদের সার্বভৌম অভিপ্রায় ব্যক্ত করেছে, এবং এই সার্বভৌম অভিপ্রায় যে জনগণ এটার মাধ্যমে ব্যক্ত করতে পারে, এটা উনি নিজেও বলেছেন, ভিডিও আছে, রেকর্ড আছে। ঐক্যমত কমিশনে উনি ওয়ান অফ দ্য স্টার ডিবেটর ছিলেন, এটা আমরা সবাই জানি। সো এইটা নিয়ে এখন ধরেন এই জেন্ডার প্রশ্ন তোলা, আমি প্রথমে ভাবছিলাম এটা বোধহয় সত্যি উনি বলেননি, আমি আসলে ভেরিফাই করিনি। আপনি প্রশ্ন করাতে বুঝলাম যে উনি সত্যই বলেছে, আমি আসলে দেখতে পারিনি। তো এইটা আসলে ঠিক উনি করেননি। গণভোটের যে ম্যান্ডেট, এই ম্যান্ডেটের উপরে অন্য কোনো কিছুই থাকতে পারে না কারণ গণভোটের ম্যান্ডেট যদি না থাকে, আপনি খেয়াল করেন, মানে ইন্টারেস্টিং ব্যাপার, শুধু গণভোটটা অবৈধ, ইন্টারিম বৈধ, ওই জুলাই সনদ ধরেন আপনি স্বাক্ষর করেন সেটা বৈধ, নির্বাচনটা বৈধ, সরকারটাও বৈধ, সবই বৈধ, শুধু গণভোটটাও বৈধ। একটু কেমন জানো না? একটা জিনিস একটু রেসপন্স করি। স্থানীয় সরকারের প্রশাসক বসিয়ে যেটা করা হচ্ছে, দলীয় প্রশাসক বসানো হচ্ছে, কিন্তু যেটা নিয়ে বিরোধিতা করা হয়েছিল, এই দলীয় প্রশাসকরা নির্বাচন করবেন কিনা,
তখন তারা প্রিভিলেজড হবেন কিনা, নির্বাচন না করলেও তারা তাদের দলীয় প্রার্থীদেরকে প্রিভিলেজড করবেন কিনা, সেই প্রশ্নটাও কিন্তু জি আছে। থেকে যাচ্ছে ফজলে হুদা বাবুল, একটু আপনার কাছ থেকে জানতে চাই, এই জুলাই যে সনদ এবং গণভোট নিয়ে আদালতে একটি চ্যালেঞ্জ হয়েছে। বিরোধী পক্ষের অভিযোগ ছিল যে এটি বিএনপির পক্ষ থেকেই করা হয়েছে, সেটি নিয়ে তারা গণমাধ্যমে বলেছে। আজকে সালাউদ্দিন আহমেদের বক্তব্যে কি সেই অভিযোগের কিছুটা মিল পাওয়া যায়? ধন্যবাদ। অভিযোগ তো হতেই পারে, এর গণতন্ত্রের একটা প্রক্রিয়া। সে অভিযোগ প্রমাণিত হলে তখন সেটা বোঝা যায় যে এটা ইতিহাস হয়ে যায়। তখন যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হয়েছে ততক্ষণ আপনি যে প্রমাণটা দেওয়ার চেষ্টা করছেন যে আমাদের পক্ষ থেকে এটা বলেছে, বিএনপির কোন নেতা আদালতে রিট করেছে আমার জানা নেই, তবে রিট হয়েছে এটা আমি জানি। এক। দুই, যেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন, এইটা কিন্তু উনি যথার্থই বলেছেন। কেন যথার্থ বলেছেন? যে জুলাই সনদ আমরা বলছি, আপনি নিজেও যদি পড়ে দেখেন জুলাই সনদটা এটা একটা খিচুড়ি মাত্র। কারণ লাস্টে কিন্তু একটা কলাম আছে যে নির্বাচিত সরকার যাদেরকে জনগণ তারা কিভাবে এটাকে নিবে, এটা কিন্তু একটা পয়েন্ট জুলাই সনদে আছে, যেটা আমরা স্বাক্ষর করেছি। এবং এই জুলাই সনদ যদি এরকমই স্বাক্ষর হওয়ার মতো একটা জিনিস হয়, তাহলে এনসিপি এত পরে লাস্টের দিকে সর্বশেষে এক প্রকার গোপনীয়ভাবে, মিডিয়ায় অতটা আসেও নি, তারা সাইন করলো। এগুলো নিয়ে আসলে কথা বললে জিনিসগুলো খুব তিক্ততার দিকে যায়। তবে এইটুকু বলা যায় যে ওই যে ঘোড়া আগে না গাড়ি আগে, আপনার গণভোট দেওয়ার ক্ষমতা কার আছে? আমি বারবার একটা কথা বুঝতেছি না, আপনারা 106 সংবিধানের মেনে নিলেন, প্রেসিডেন্টের অধীনে ওথ নিলেন, এবং এনসিপিরও 2-3 জন ছিল সেখানে। সবশেষে এসে আপনি আবার বলতেছেন যে আপনি এটা মানছেন না। এটা একটা অদ্ভুত জিনিস। তো আপনি মানবেন না, আপনি বিপ্লবী সরকার করেননি কেন? মানে আপনি এক ধরনের এখানে হিপোক্রেসি করার কোনো প্রয়োজন নেই। তো এখানে জুলাই সনদের যেটা বিএনপি স্বাক্ষর করেছে, বিএনপি বলেছে এটার দাড়ি কমা সেমিকোলন অক্ষরে অক্ষরে বিএনপি পালন করবে। জুলাই সনদের তো অধিকাংশ কিন্তু বিএনপির 31 দফায় দেয়া আছে। এই যে যারা সংস্কার করে আমাদেরকে গরম করে আর বলে যে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে জুলাই সনদ চাইনি, অন্য কিছু দলও তো নোট অফ ডিসেন্ট দিয়েছিল, জামাতও দিয়েছিল, তো সবাই দিয়েছে কম বেশি, সেগুলো কিন্তু আলোচনায় আসেনি। কাজেই বিএনপিকে জনগণ ম্যান্ডেট দিয়েছে কি করতে হবে না করতে হবে, এটা অন্য কেউ কিন্তু দেয়নি। যদি বলেই থাকে যে জনগণই সিদ্ধান্ত নিবে, তো লেট দ্য পিপল ডিসাইড, পিপল রিপ্রেজেন্টেটিভস উইল টেক দ্য ডিসিশন। জি, সৌরভের কাছে জানতে চাই, জনগণ বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে, এটিও সত্যি। আবার জুলাই সনদ গণভোটেও জনগণ পক্ষের, হ্যাঁ ভোটের পক্ষে রায় দিয়েছে। এখন গণভোট প্রশ্নবিদ্ধ, আপনার ওপিনিয়ন? গণতন্ত্র তো একসঙ্গে চলা, আমরা একসঙ্গে চলতে চাই কিনা? আওয়ামী লীগ একসঙ্গে চলতে চায়নি। আওয়ামী লীগ মনে করছে যে তারা যেটা বলবে সেটাই আইন, সেটাই গণতন্ত্র। এই কারণে তাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে। এখন যারা রাজনীতির মাঠে আছেন, সরকারি দল বিরোধী দল, তারা যদি মনে করেন যে আমাদের একসঙ্গেই চলতে হবে, মানে আমাদের দেশের একসঙ্গে, মানে কি দেশের মানুষের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য এই কাজগুলো করতে হবে। কি কাজ? এই যে জুলাই সনদ বলি বা জাতীয় সংসদ নির্বাচন হলো, গণভোট, সবার উদ্দেশ্য কি? উদ্দেশ্য সুশাসন প্রতিষ্ঠা করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করা। হুদার সাথে আমি খুবই একমত যে তিনি বলছিলেন যে ফ্যাসিবাদ চলে গেছে এবং ফ্যাসিবাদী সেই অপছায়া কেউ চায় না, অবশ্যই চায় না। কিন্তু সর্বশেষ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যা ঘটল, তাতে তো মনে হয় না যে ফ্যাসিবাদ চলে গেছে। যে একটা সবচেয়ে মর্যাদাকর যে বিচারালয়, অর্থাৎ আমাদের প্রচলিত আইনে যে বিচার করা যাবে না, সেইখানে এদের বিচার হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী সহ অনেকের বিচার হয়েছে। সেখানে কেন সাবেক আইজিপিকে রাজসাক্ষী করা হলো সেটা নিয়ে বিতর্ক করছে। এর পিছনে কোনো লেনদেন আছে কিনা সেটা আমরা জানি না, অভিযোগ উঠেছে। একই সঙ্গে একজন সাবেক সংসদ সদস্যের জামিনের জন্য 1 কোটি টাকা চাওয়া হয়েছে এবং সেটা কি বলে রেকর্ড প্রকাশিত হয়েছে
নেত্র নিউজ এবং প্রথম আলো এবং ডেভিড বার্গম্যান, যিনি আওয়ামী লীগ আমলে যুদ্ধাপরাধী বিচারের যে ত্রুটি বিচ্যুতি দুর্বলতা চিহ্নিত করেছে, এবারেও করেছেন। এখন আমি বলছি যে আমরা ফেসিবাদটা গেল কোথায়? তা আমরা তো একই ধারায় চলছি। এখন আবার হুদায়ের কথা একটু শঙ্কিত এ কারণে যে বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে। কোনো দলকে ম্যান্ডেট দেওয়ার অর্থ নয় যে তার ইচ্ছে মতোই দেশ চলবে, সেটিও নিশ্চয়ই বিবেচনার বিষয় হবে। সরকারি দল, বিরোধী দল সবাই মিলে আমরা সেই আলোচনায় ফিরবো। তবে আরেকটি পর্বে আজ এখানে শেষ করতে হচ্ছে। আপনাদের তিনজনকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।